শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 4 সেপ্টেম্বর 2020 সাল, 18 ভাদ্র 1427 বঙ্গাব্দ। আজ কবি, লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন। প্রেমেন্দ্র মিত্রকে শুধু কবি বলা যায় না, যদিও আশ্চর্য সব কবিতা আমাদের ভিতরে চিরকাল অনুরণিত হয়েছে। সাগর থেকে ফেরা, কিংবা সেই মুখের কবিতা, ছাদে যেও নাকো, কি সব আশ্চর্য কবিতা তিনি লিখতেন। অদ্ভুত সুন্দর, অদ্ভুত কোমল, কিন্তু ভিতরের বার্তাখানি অনেক দূর। আমরা তাকে জানি বাংলা ভাষার এক আশ্চর্য কল্পবিজ্ঞান গ্রন্থের লেখক হিসাবেও। তার সৃষ্ট ঘনাদা চরিত্রটি বনমালী লস্কর লেনে বসে বসে সারা পৃথিবী সফর করিয়েছে আমাদের। এমন জ্ঞান খুব কম চরিত্রের মধ্যেই থাকে। এইসব আশ্চর্য লেখা পড়তে পড়তে আমার মাঝে মাঝে মনে পড়ে যায়, আমরা ছোটবেলায় পড়তাম তার সেই মেজকর্তার গল্প, সেখানে ছিলেন ভূত। এই সব কিছু মিলিয়ে প্রেমেন্দ্র মিত্রকে আজ আমরা শ্রদ্ধায় স্মরণ করছি। আজকের দিনে তার জন্ম সম্ভবত 1904 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করব লোকায়ত শান্তিনিকেতন। তার আগে বলি, আমরা আগামীকাল শিক্ষক দিবস হিসাবে উদযাপন করব। আগেই বলেছিলাম, আপনাদের প্রিয় শিক্ষক বা শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা বা যে কোনো কিছু পাঠাবেন। বেশ অনেক কাজ পেয়ে গেছি। সময় বুঝে আগামীকাল এবং আগামী পরশু আমরা এগুলি প্রচার করব। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেল। ধন্য আমি, ধন্য আমি মাটির পরে ফুল বলে দেখতাও গো তোমার সেবা আমার ঘরে ফুল বলে। জন্ম নিয়েছি ধুলিতে, দয়া করে দাও ভুলিতে, দাও ভুলিতে, দাও ভুলিতে। নাই ধুলি মোর অন্তরে, নাই নাই ধুলি মোর অন্তরে ফুল বলে। নয়ন তোমার নত করো, দলগুলি কাঁপে থর 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 থর। নয়ন তোমার নত করো, চরণ পরশ দিও দিও ধূ
আমার তরে ফুল বলে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাস। স্মৃতির বালুচরে মুখেরা ভিড় করে, কেন যে ভিড় করে আমি তো ক্লান্ত। এখানে নদী পারে গোধূলি গান ধরে, আকাশ নীলে নীল হৃদয় শান্ত। ঘুমবো আমি তাই ঘুম পাড়ানি গানে, ভরেছে চরাচর মিলেছে প্রাণে প্রাণ। তবুও ভিড় করে মুখেরা ভিড় করে, অতীতে এত জ্বালা কে আগে জানতো। দোসর কেউ নেই চাইনে মিতালিও, তবুও পিছু ডাকে বিদুর পার্থ। কি হবে প্রেম দিয়ে দেহের জ্বর সেও, রাধার মুখ তবু কেমন আর্ত। ঘুমোতে চাই আমি মাটিতে বুক মেখে, মরণ চাই আমি আকাশে মুখ রেখে। তবুও হাঁটে তারা ক্ষুব্ধ বলরাম, অন্ধ কুরুরাজ কুরুক্ষেত্রে। তোমরা ফিরে যাও কোথায় দ্বারকায়, নারীর দেহ মদে পশুরা লুব্ধ। কোথাও শিশুকেও জ্যান্ত ছেড়ে খায়, আহত নেকড়েরা এমনই যুদ্ধ। কি হবে কি হবে ঘুম থেকে সে দেশে হেঁটে গেলে, সুদর্শন আমি দিয়েছি ছুঁড়ে ফেলে। এখানে এই ঘাসে হৃদয় ঢেকে নিয়ে, ঘুচাবো দ্বন্দ্বের জয়ের ক্লান্তি। বলো না কথা পাখি আস্তে ঝড়ো ফুল, ঘুমের রাত আসে শান্তি শান্তি। নমস্কার, বেলঘরিয়া থেকে আমি ঋষিতা মণ্ডল। শান্তিনিকেতন ওয়েব রেডিওর আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আজ আমার একটি ছোট্ট নিবেদন, চরণধ্বনি শুনি তব নাথ। চরণধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীর। চরণধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীরে। চরণধ্বনি শুনি তব নাথ, গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। চরণধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীরে। চরণধ্বনি শুনি তব নাথ, চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, চাহিয়া
শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। 1904 সালে 4 সেপ্টেম্বর কাশীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং মাতার নাম সুহাসিনী দেবী। কলকাতায় গোবিন্দ ঘোষাল লেনের একটি মেসে থাকার সময় ঘরের জানলার ফাঁকে একটি পোস্টকার্ড আবিষ্কার করেন। চিঠিটা পড়তে পড়তে তার মনে দুটো গল্প আসে। সেই রাতেই গল্প দুটো লিখে পরদিন পাঠিয়ে দেন জনপ্রিয় পত্রিকা প্রবাসীতে। 1924 সালের মার্চে প্রবাসীতে শুধু কেরানি আর এপ্রিল মাসে গোপনচারিণী প্রকাশিত হয়, যদিও সেখানে তার নাম উল্লেখ করা ছিল না। সেই বছরেই কল্লোল পত্রিকায় সংক্রান্তি নামে একটি গল্প বেরোয়। এরপর তার মিছিল এবং পাঁক নামে দুটি উপন্যাস বেরোয়। পরের বছর বিজলী পত্রিকায় গদ্য ছন্দে লেখেন আজ এই রাস্তার গান গাইব কবিতাটি। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় 1932 সালে। বৈপ্লবিক চেতনাসিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। প্রথম জীবনে তার ছোট গল্পের 3টি বই বেরোয়, পঞ্চস্বর, বেনামি বন্দর আর পুতুল ও প্রতিমা। মানুষের সম্পর্কের ভাঙা গড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশে প্রেমেন্দ্র মিত্র ছিলেন স্বকীয়তায় অনন্য। তাঁর সৃষ্ট জনপ্রিয়তম চরিত্র ঘনাদা, গল্পবাগীশ, সর্বজ্ঞানী মেসবাড়ির ঘনশ্যাম দাস আজও সব বয়সের পাঠকদের কাছে প্রিয়। তাঁর এই অমর চরিত্র 72 নং বনমালী নস্কর লেনের মেসবাড়ির বাসিন্দা ঘনাদা প্রথম প্রকাশিত হয় 1945 সালে। এছাড়াও তিনি অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প ও উপন্যাস লিখেছেন, যার মুখ্য চরিত্র পরাশর বর্মা, যে পেশায় গোয়েন্দা হলেও নেশায় কবি। তাঁর সৃষ্ট চরিত্র মামাবাবুকে তিনি বহু অ্যাডভেঞ্চার উপন্যাস ও ছোট গল্পে এনেছেন, যেগুলি কিশোরদের ভেতর জনপ্রিয় ছিল। তিনি ছিলেন প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান ভিত্তিক গল্প উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। তার বিজ্ঞান সাহিত্য রচনার শুরু 1930 সালে। রামধনু পত্রিকায় ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য তাকে ছোটদের জন্য লিখতে অনুরোধ করলে পিঁপড়ে পুরাণ কাহিনীটি লেখেন। এটি তার প্রথম কল্পবিজ্ঞান রচনা। কুহকের দেশে গল্পে তার কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক মামাবাবুর আত্মপ্রকাশ। 1948 সালে ড্রাগনের নিঃশ্বাস বের হলে মামাবাবু পাঠক মহলে জনপ্রিয় হন। তার রচিত কয়েকটি বিখ্যাত ছোট গল্প হল কালাপানির অতলে, দুঃস্বপ্নের দ্বীপ, যুদ্ধ কেন থামলো
মানুষের প্রতিদ্বন্দ্বী, হিমালয়ের চূড়ায় আকাশের আতঙ্ক, অবিশ্বাস্য, লাইট হাউসে পৃথিবীর শত্রু, মহাকাশের অতিথি, সমনের রং সাদা। বড় গল্প ও উপন্যাস হলো পিঁপড়ে পুরাণ, পাতালে 5 বছর, ময়দানবের দ্বীপ, শুক্রে যারা গিয়েছিল, মনু দ্বাদশ, সূর্য যেখানে নীল। চলচ্চিত্র জগৎ তিনি পথ বেঁধে দিল রাজলক্ষ্মী, নতুন খবর, চুপি চুপি আসে, কালো ছায়া, কুয়াশা, এগুলি তার পরিচালিত ছবি। এছাড়াও তিনি বহু সিনেমার কাহিনীকার, চিত্রনাট্যকার ও উপদেষ্টা ছিলেন। আমি তাপস চট্টোপাধ্যায় তার জন্মদিনে তার ফেরারি ফৌজ কবিতাটি পাঠ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ফেরারি ফৌজ। প্রেমেন্দ্র মিত্র। নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা, সুমের, আক্কাড আর গাঢ়পিত ফাংহোর তীরে বারবার নানা শতাব্দীর আকাশ উঠেছে জ্বলে। জলশীতে যাদের উষ্ণিসে সেই সব সেনাদের চিনি আমি চিনি। সূর্য সেনা তারা, রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরিছে ফেরারি। মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় সিঙা বাজে, সাজো সাজো ডাকে কোন অলক্ষ্য আদেশ। জনে জনে যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে। আগামী দিনের সূর্য দেখে চাঁদ হাড়ে গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো। সহসা জেনেছে তারা এই সব সূর্যকণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে, রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে। এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশার তুরঙ্গে সবার দুর্গম যুগান্তগুরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির। সুদূর সীমান্ত হাই, তারপর সরে গেছে প্রতি পায়ে পায়। গাঢ় কুজ্ঝটিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ। ভয়ের তুফান তোলা রাত্রির ভুকুটি হেনেছে হিংসার বজ্র। দিক বিদিক ভোলানো আধারে কে কোথায় গিয়েছে হারিয়ে। রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট। ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন, তারা আজও পলাতক, দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে। তবু সূর্যকণা বুঝি হারাবার নয়, থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ। কত ম্লান শতাব্দীর পোহর ধাঁধিয়ে কোথা কোন লুকানো কৃপানে ফেরারি সেনা। এখনো ফেরারি কেন? ফেরো সব পলাতক সেনা। সাত সাগরের তীরে ফৌজদার হেঁকে যায় শোনো। আনো সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে। এবার অজ্ঞাতবাস শেষ হলো ফেরারি ফৌজের। নমস্কার। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু বর্তমানের এই পরিস্থিতিতে আমরা সকলে কি সত্যিই খুব ভালো আছি? এই অস্থির সময়ে তাই পার্থ ঘোষের লেখা একটি কবিতা ভীষণভাবে মনে পড়ছে, আর ইচ্ছে করছে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিই। তাই এখন আমার নিবেদন আপনাদের সামনে, কোয়ারেন্টাইন। আমি সোমদত্তা মুখার্জি, কলকাতা থেকে। কোয়ারেন্টাইনে শরীর থাকে শুধু, মনের আবার বন্দিদশা কিসের? তার তো শুধু জানলা পেলে হয়। ডুয়ার্স তখন পাশের পাড়া ঘেঁষে। নিদেন পক্ষে বন্ধ ফ্যানের প্লেট, বুকের উপর উপর করা বই। বারান্দাতে ইতালীয় এক ছেলে গাইছে দেখি আমরা জিতবই।
নয়তো শটান প্যালিওলিথিক যুগে, হরপ্পারও 1000 বছর আগে। জানিয়ে দেব আদিম তারস্বরে সভ্য হতে মাসুল দিতে লাগে। ঘরের কোণে পুরনো আলমারি, জ্যাকেট তাকের পাশেই চিঠির খাম। যেসব খামের ভেতর দুঃখ পোড়া, সেসব চিঠির কেউ রাখে না নাম। ভুলেই গেছি বন্দি দশায় আছি, বারান্দাতে সাগর পাড়ের ঢেউ। চমকানো ওই আলোর ফাঁকে দেখি তোমার মতো দাঁড়িয়ে আছে কেউ। কোয়ারেন্টাইনে শরীর থাকে শুধু, মনের কি আর বন্দি দশা হয়? পৃথিবী আবার সুস্থ হয়ে যাবে, মনের মধ্যে এটাই প্রত্যয়। নমস্কার। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল, মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল। নহে নহে প্রিয় এ নয় আখি জল। হেরিয়া নিশে প্রভাতে শিশির চরণ পাতে, হেরিয়া নিশে প্রভাতে শিশির কমল রাতে। ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল। নহে নহে প্রিয় এ নয় আখি জল। মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে, সলিল চাহিতে পেলে মরিচিকা ছল। মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে, সলিল চাহিতে পেলে মরিচিকা ছল। এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে। ছলনায় উঠিছে জেগে এ নহে বাদল, ছলনায় উঠিছে জেগে এ নহে বাদল, এ নহে বাদল, এ নহে
নহে নহে প্রিয় এ নয় আখি জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল নহে নহে প্রিয় এ নয় আখি জল। শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতনের সকল শ্রোতাবন্ধুকে আমার নমস্কার জানাই। বারাসাত থেকে আমি শুভার্থী। আমার আজকের নিবেদন চিল্কায় সকাল, কবি বুদ্ধদেব বসু। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারিদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর, সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল। তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। নমস্কার। শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন অনলাইন রেডিও সেন্টারের সমস্ত শ্রোতাবর্গকে ধন্যবাদ জানিয়ে আজ আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি বাংলা চিরাচরিত প্রচলিত ভাঁজো গান, বড় গোগার ভাঁজো গান। সেই বড় গোগার ভাঁজো গানের দলের নাম ফুলডোরা দল। সেই দলের সদস্যরা হলেন শিবানী দাস, পূর্ণিমা দাস, ববিতা দাস, কল্পনা দাস, মালতী দাস, কৃষ্ণা দাস, সহদেব দাস, রূপা দাস, অসীমা দাস, উর্মিলা দাস, সোনা দাস, টলি দাস, চায়না দাস, ভাগীরথী দাস। সঙ্গতে ঢোল সঙ্গত করছেন সন্তোষ দাস এবং কাঁসর ঘণ্টায় সঙ্গত করছেন প্রদীপ দাস। এখন শুনে নেওয়া যাক সেই ভাঁজো গানের প্রথমের যে বন্দনা, সেই বন্দনা গান। এখন শুনে নিই আপনারা সেই বন্দনা গান। আসর বন্দনা করি সরস্বতীর চরণে, তাদের অভিবাদন এই করাধামে। আসর বন্দনা করি সরস্বতীর চরণে, তাদের অভিবাদন এই করাধামে। গান দিলাম
শুনলেন বন্দনা গান। এবার আমরা ভাঁজোর মূল গানে ফিরে যাচ্ছি। শুনে নেওয়া যাক এখন ভাঁজোর মূল গান। ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজোর কপালে দিও রঙে সিঁদুর পরালো, রঙে সিঁদুর পরা। ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজোর কপালে দিও রঙে সিঁদুর পরালো, রঙে সিঁদুর পরা। আলতা রঙের ছো মাটিতে দিবি, আলতা রঙের ছো মাটিতে দিবি। ও মাঝি তোর কাছে মনের কথা বলিল, মনের কথা বলি। ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজোর কপালে দিও রঙে সিঁদুর পরালো, রঙে সিঁদুর পরা। পঞ্চয়া কুড়ি তোরা ধরলো ধর, পঞ্চয়া কুড়ি তোরা ধরলো ধর, পঞ্চয়া কুড়ি তোরা ধরলো ধর, তোরা ধরলো ধর। ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজলো সুন্দরী মাটিলো সারা, ভাজোর কপালে দিও রঙে সিঁদুর পরালো, রঙে সিঁদুর পরা। নমস্কার। শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও ও সেন্টারের সকল দর্শকদের জানাই আমার সালাম ও প্রণাম। আসসালামু আলাইকুম। পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক কিরজেইডা রডরিগেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি নোট আমি আবৃত্তি করার চেষ্টা করব। পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িটি আমার গ্যারেজে পড়ে আছে, কিন্তু আমাকে বসে থাকতে হয় হুইল চেয়ারে। সব রকমের ডিজাইনের কাপড়, জুতো, দামি জিনিসে আমার গৃহ ভরপুর, কিন্তু আমার শরীর ঢাকা থাকে হাসপাতালের দেয়া সামান্য একটা চাদরে। ব্যাংক ভর্তি টাকা আমার, কিন্তু সেই টাকা এখন আর আমার কোনো কাজে লাগে না। প্রাসাদের মতো আমার গৃহ, কিন্তু শুয়ে আছি হাসপাতালের টুইন সাইজের একটা বিছানায়। এক 5 স্টার হোটেল থেকে আর এক 5 স্টার হোটেলে আমি ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আমার সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আর এক পরীক্ষাগারে। শত শত মানুষকে আমি অটোগ্রাফ দিয়েছি, আর আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটাই আমার অটোগ্রাফ। আমার চুলের সাজের জন্য 7 জন বিউটিশিয়ান ছিল, আজ আমার মাথায় কোনো চুল নেই। ব্যক্তিগত জেটে আমি যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারতাম, কিন্তু হাসপাতালের বারান্দায় যেতেও এখন আমার 2 জন মানুষের সাহায্য নিতে হয়। পৃথিবীব্যাপী ভরপুর নানা খাবার থাকলেও দিনে 2টো পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইন আমার খাবার। এই গৃহ, এই গাড়ি, এই জেট, এই আসবাবপত্র, এত এত ব্যাংক অ্যাকাউন্ট, এত সুনাম আর এত খ্যাতি, এগুলোর কোনো কিছুই আমায় কোনো কাজে আসছে না। এগুলোর কোনো কিছুই আমাকে একটু আরাম দিতে পারছে না। শুধু দিতে পারছে প্রিয় কিছু মানুষের মুখ আর তাদের স্পর্শ। মৃত্যুর চেয়ে চরম সত্য আর কিছু নেই। বারে বারে পেয়েছি যে তারে,
চেনায় চেনায় অচেনারে তাকে আমরা বারে বারে পেয়েছি আমাদের সব আবেগের প্রকাশে। যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়, নয় সে সুখ, নয় সে দুঃখ, নয় কামনা। শুনি শুধু মাঝির দাঁড়ের ধ্বনি, সাবধান বাণী। অশান্ত সাগরে প্রকাশ পায় দেবতার রোষ। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে মধুমিতা মুখার্জি এখন পাঠ করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস। সেই বার্তা ঘটে গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী। নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুবতী কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে একধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তরে কহিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে। ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে। মারছে আপন আপনার মাসির বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। খাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি করে ওটি। নিশ্চিন্ত নীরবে, তুই হেথা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরে টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যে মনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ পানে বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকে ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবে ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল রাগে, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় এড়ে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই,
তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াত মাস দুইকাল, তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরি নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহব সর্প সমক্রূর। খলজল ছল ভরা তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা। যেথা যে কেউ হই থাকে অদৃশ্য দুবাহু মেলি, টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর, কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাঁচিতে পড়িল টান কল শব্দ গীতে। সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে। সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর মেরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল। কোথাদিন চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালে লক্ষ লক্ষ হাতে। আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ে ঊর্ধ্ব ডাক, ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মদি করে জব। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝে ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ। যা মেনেছে দেয় নাই, তাই এত ঢেউ, অসময়ে এ তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করে বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ছলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সেই রমণী। দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে, এক বাক্যে গর্জে উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে।
কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে ভুক্ষে চাপি ধরে। ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে। শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধ দেবতার ঋণ। সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রসবশে। অন্তর্যামী সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই কি শুনে তুমি বোঝনি ঠাকুর। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনোনি কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালে রে নীল ছিরি খাড়ি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ, কানে হাত ডাকে দন্তে দন্তে চাপি বলে। কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশন। মাসি 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 বিন্ধিল বন্যির শালা, রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছি আছে পড়ে মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ। মাসি বলি, ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে, ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি, ডুবিল হতাশে। ফিরাই আনিব তোরে কহি ঊর্ধ্ব শ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। নমস্কার, আমি সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, শান্তিনিকেতন থেকে। আজ সবার মুখোশে প্রায় মুখ। 2020 সাল আমাদের পৃথিবীকেই যেন এক মুখোশ পরিয়ে দিয়েছে। মাস্ক লেগে আছে সমগ্র মানব জাতির নাক মুখে। আমি শুরু করি একেবারে সাধারণ একটি দৃশ্য থেকে। আমাদের এই বাংলায়, প্রাণচঞ্চল বাংলায়, যারা খুব মুখর ছিল ট্রেনের কামরায়, আমাদের সেই সমস্ত হকার ভাইয়েরা 2020 সালের এই রোগের এক অবিশ্বাস্য আক্রমণে, যে আক্রমণের কথা কোনোদিন কেউ ভাবেনি, যে 5 মাস 6 মাস ট্রেন বন্ধ থাকতে পারে, তবুও মানুষ বেঁচে থাকতে পারে, হকাররা সেটা ভাবেনি। কত কথা ছিল তাদের মুখে। আজ এই মুখোশ তাদের প্রায় মুখ করে দিয়েছে। মুখ থেকে কথা বেরোয় না। কতকাল হয়ে গেল শুনিনি তাদের কথা। আমরা সেই ছোটবেলা থেকেই যখন অরণ্যদেব পড়তাম, তার মুখোশ ঢাকা মুখ আমরা খোলার কথা খুব ভাবতাম। একবার বোধহয় তার বিয়ের পরে আমাদের একটা ছবি এসেছিল, এসেও আসেনি, অরণ্যদেব মুখোশ খুলেছেন। তাছাড়া সারা জীবনই তিনি মুখোশ পরেই কাটিয়ে গেলেন। বহুরূপীর মুখোশ। মাঝে মাঝেই মনে হতো না যে এই মুখোশের মালা মা কালীর গলায়, নরমুণ্ড, সেটাও বোধহয় মুখোশ মনে হয়। নাচের সময় তিব্বতী নাচ, যেগুলো লাদাখ থেকে অরুণাচল প্রদেশ অথবা ইন্দোনেশিয়া থেকে পিকিং, মুখোশ নৃত্য আমাদের বাংলাতেও আছে। আমাদের একান্ত ছৌ নাচ। আমাদের বহুরূপীর মুখের মুখোশ
আমরা তো অভ্যস্ত মুখোশ দেখতে, ইংরাজি সাহিত্যে, থিয়েটারে, সিনেমায় মুখোশের ছড়াছড়ি। কার্নিভালে হ্যালোউইনের মুখোশ তো এখন সারা পৃথিবী জুড়ে। আর বিভিন্ন অনুষ্ঠানে শোক বা আনন্দ রিচুয়াল হিসাবে মুখোশ পরার প্রথা উত্তর আমেরিকা থেকে গিনি অথবা আজটেক সভ্যতা থেকে আজকের ক্যামেরুনে। আর টেররিস্টদের কাছে মুখোশ, বালাকোভা টুপির একদম নাক থেকে মুখ ঢেকে নিয়ে শুধু চোখ দুটো বের করে, আমরা তো দেখেছি হাতে উদ্যত আগ্নেয়াস্ত্র। তারা মানুষকে বন্দি বানায়, মানুষকে মেরে ফেলে। আমরা অ্যানোনিমাস থাকার জন্যে বিভিন্ন প্রতিবাদ মিছিলে দেখেছি মুখোশের ব্যবহার। আমরা ফ্যাশন করতেও মুখোশের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি টর্চারের জন্য পৃথিবীতে বিভিন্ন সময়ে মুখোশ পরিয়ে রাখা হতো। আবার আব্রাহাম লিঙ্কন থেকে অনেক বিখ্যাত মানুষের মুখের ছাঁচ নিয়ে মুখোশ বানিয়ে রাখার রেওয়াজ আমাদের এই পৃথিবীতে এখনো চলে আসছে। আর কাজের মুখোশ, বাড়ির পাশের ওয়েল্ডিং সেন্টারে যে ছেলেটি গ্রিল বানায় তার সামনেও একটি মুখোশ থাকে, যদিও তার খুব বেশি আটকায় না, ওই আগুনের উত্তাপ মুখে চোখে লাগে। ফায়ার ফাইটার, ডাক্তার অথবা যারা বিষাক্ত গ্যাস নিয়ে কাজ করেন, যারা কাজ করেন ল্যাবরেটরিতে, যারা কাজ করেন অপারেশন থিয়েটারে, আমরা তো অভ্যস্ত ছিলাম কিছু কিছু ক্ষেত্রে। মানুষ মুখ ঢেকে নেয় সাবধানতার জন্য। আমরা দেখেছি জৈন সম্প্রদায়ের মানুষ, আরও অনেক ধর্মীয়, তারা যারা পোশাকের মধ্যে ধর্মীয় বিভিন্ন রকম অনুষঙ্গ নিয়ে মুখোশ আমাদের কাছে ধরা দিত। আমরা হিজাব দেখেছি একটি বিশেষভাবে মানুষকে পড়তে, তাদের আব্রুতা রক্ষার জন্য। আজকে হিজাব পড়তে দেখি নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে। আমরা ঘোমটা দেখেছি এক গলা, এখন আমরা দেখছি একইভাবে ফেস শিল্ড। আমরা দেখেছি নিজেদের বাঁচার জন্য হেলমেট, খেলার মাঠে, রেসের গাড়িতে, মোটরসাইকেলে। আমরা দেখেছি গৃহ নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত। কিন্তু আজ সাধারণ মানুষ, তারা একে অপরকে আলাদা রাখতে ব্যবহার করছেন বিভিন্ন রকম মাস্ক, মাথার চুল থেকে পায়ের নখ অবধি ঢেকে রাখতে চাইছেন, সাবধান থাকতে চাইছেন। আমাদের বহিরঙ্গ ছাড়াও সম্পর্কের ক্ষেত্রে কি মুখোশ ছিল না? চিরকাল ছিল। সেই তুতেনখামেনের মমির যে মুখোশ, যখন থেকে আমরা জানলাম না তার আসল মুখ, সেই স্মৃতি বোধহয় বয়ে আসছে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও। শিক্ষকের মুখোশের তলায় অত্যাচারী ধর্ষক, জোরহস্ত দেশনেতা বা স্মিতহাস্য পাবলিক সার্ভেন্টের মুখোশ পরে চোর, ডাকাত, নপুংসক, মামা, কাকা, পাশের বাড়ির জেঠুর মুখোশ পরে আমরা সব ঘুরে বেড়াই। আমরা
পরের বাড়ির মেয়ে এনে মায়ের মুখোশ পরে অত্যাচার করি, গায়ে পেট্রোল ঢেলে দিই, হাসি মুখের মুখোশ পরে থাকি, পাড়ার লোকের কাছে ভদ্র সেজে থাকি, বাড়ির লোকের কাছে মহান হয়ে থাকি। এই মুখোশের কথা বলতে গিয়েই মনে হলো সবই কি তবে খারাপ? মুখোশ কি শুধুমাত্র আমাদের এই করোনা উপহার দিল? এর আগে প্লেগ আমাদের বলেছিল নিজেকে সামলাও, দুর্গন্ধ বলেছিল মুখে হাত চাপা দাও, গামছা দিয়ে নাকটা আটকাও। কিন্তু কোথাও কি মুখোশ থেকে বের করে আনলো না আমাদের এই এপিডেমিক, অতিমারি, মহামারী? যারা ছিল মুখ, আজকে কি তারা কোথাও কোথাও মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসতে পারল না? যারা কখনো গান গাইবার সুযোগ পেত না, তারা চৌকির তলা থেকে বের করে আনলো হারমোনিয়াম। হয়তো ভিডিও অনেকের ভালো লাগে না, কিন্তু তার সেই গান শোনানোর ইচ্ছাটুকু কি এই মুখোশের আড়াল থেকে বেরিয়ে এলো না? কেউ কবিতা বলল, কেউ বাড়ির বাগানে নাচ করার চেষ্টা করল। বাগান না থাকলে নিজের ঘরের সামান্য পরিসরেই তারা মুখোশহীন নাচ দেখাবার চেষ্টা করলেন, কথা বললেন। তিনি পেন ধরলেন। এই মুখোশ আমাদের অনেক সময়েই রুদ্রপানের মুখ খুলে দিয়েছে, মুখোশহীন করে দিয়েছে। সব রাতেরই শেষে দিন এসে যে ডেকে যায়। একদিন মুখোশ আমাদের অভ্যাস হয়ে যাবে। এখনই তো মুখোশ পরা মুখ দেখলেও আমরা চিনতে পারছি। কে জানে, এই মুখোশ থাকাও হয়তো আমাদের অভ্যাস হয়ে যাবে। আমাদের আর খারাপ লাগবে না। যারা আমাদের ভালোর জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য চেষ্টা করছেন, তারাও সব জানতেন না, জানেন না। কালকে বলছেন মুখোশ পরে থাকুন N95, আজকে বলছেন না, ওটাতে ভালো নয়। কালকে বলছেন গাড়ির ভেতরেও একা একা গেলেও যদি মাস্ক না পরা থাকে তাকে পুলিশ ফাইন করতে পারে। আজকে নির্দেশিকা আসছে না না, যদি কেউ সাইকেল চালায়, যদি কেউ বাইক চালায় একা একা, তার মাস্ক লাগবে না। গাড়িতে তো লাগবেই না যদি সে কাঁচ বন্ধ গাড়ির ভেতরে থাকে। আমরা জানি, আমরা এই মুহূর্তে কনফিউজড, কিন্তু একদিন আমরা মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসব। একদিন আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসব। এই আশা, এই প্রত্যয় যেন আমাদের মনের গভীরে থাকে। এই আশা বহন করতে চাই, বিশ্বাস করতে চাই। শুভ সন্ধ্যা। ঢাকা থেকে আমি মনীষা সরকার রেডিও পরিবারের সকল বন্ধু সুহৃদদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্প্রতি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় একজন মানুষ মৈত্রী দেবীর জন্মদিন চলে গেল। তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মৈত্রী দেবী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব শিষ্য।
রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে যাঁরা দেখেছেন, তার অপার স্নেহ ভালোবাসার সান্নিধ্য লাভ করেছেন, তাদের মধ্যে মৈত্রী দেবী অন্যতম। রবীন্দ্রনাথের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোকে তিনি লিপিবদ্ধ করেছিলেন তাঁর লেখা অনেকগুলো রবীন্দ্র বিষয়ক গ্রন্থে। এই মহীয়সী নারী 1914 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বিশ্ববিশ্রুত দার্শনিক এবং মনস্বী প্রাবন্ধিক। তিনি কবিগুরুর বিশেষ বন্ধু সুহৃদ ছিলেন। সেই সুবাদেই শৈশবেই মৈত্রী দেবী গুরুদেবের সংস্পর্শে এসেছিলেন। কথিত আছে, গুরুদেবের সঙ্গে তার এই মধুর সম্পর্ককে মির্জা এলিয়াদও কখনো কখনো ঈর্ষার চোখে দেখতেন। মৈত্রী দেবী আশৈশব মনীষী সাহিত্যিক বর্গের সাহচর্যে বড় হয়েছেন। সাহিত্য জীবনের স্ফুরণও নিতান্ত অল্প বয়সেই ঘটেছে। প্রথম কাব্যগ্রন্থ উদিত 1930 সালে প্রকাশিত হয়। পরবর্তী কাব্যগ্রন্থ চিত্তছায়া। তার সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্তি ঘটে ন হন্যতে বইয়ের জন্য। মাত্র 20 বছর বয়সে বিখ্যাত কুইনোলজিস্ট শ্রী M.M. সেনের সাথে তার বিবাহ হয় এবং সেই সূত্র ধরেই মংপুতে বসবাস। তার রবীন্দ্র বিষয়ক গ্রন্থের মধ্যে রয়েছে মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, কবি সার্বভৌম, রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে, কুটিরবাসী রবীন্দ্রনাথ। তার স্মৃতিময় জীবনের কিছুটা ছোঁয়া পাওয়া যায় স্বর্গের কাছাকাছি গ্রন্থে। সেই বইয়ে এক জায়গায় তিনি লিখছেন, আমার ক্ষুদ্র জীবনের প্রতি প্রভাতে দুটি সূর্য উদিত হতেন। একজন সেই বরেণ্য সৌমিত্রী, যিনি তার রশ্মির সহস্র হিরণ্য পানি দিয়ে আমাদের শরীরকে পুষ্ট করেছেন, আর একজন যার চিন্তার আলো একটু একটু করে আমার প্রাণে মনে অন্তরাত্মায় প্রবিষ্ট হয়ে সুখে দুঃখে রস বৈচিত্র্যের বিচিত্র মূর্ছনায় হৃদয় পুষ্পের এক একটি করে পাপড়ি খুলে দিয়েছে, বিকাশ করেছে আমার ক্ষুদ্র মনের প্রচ্ছন্ন স্বরূপকে। স্বর্গের কাছাকাছি গ্রন্থের ভূমিকাতে তিনি বলেছেন, ব্যক্তি মানুষ ফুরিয়ে যায়, কিন্তু অনুভব ও ভালোবাসা ক্ষয়হীন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে স্বাস্থ্য লাভের জন্য বহুবারই মংপু গিয়েছেন। তার বহু লেখা মংপুতে বসে লিখেছেন। মৈত্রী দেবীকে তিনি মিত্রা নামে ডাকতেন। মৈত্রী দেবী তার মংপুতে রবীন্দ্রনাথ গ্রন্থে লিখছেন, একদিন তার যে অস্তিত্ব প্রত্যক্ষ ছিল আমাদের জীবনে, তা চিরদিন অসীম মাধুর্য বিস্তার করবে। কিন্তু তিনিও যে হৃদয়ে আমাদের স্থান দিয়েছিলেন, তার ক্লান্ত রোগশয্যা থেকেও মংপুর কথা বারবার স্মরণ করতেন। সেই দুর্লভতম সৌভাগ্য প্রতিদিন অন্তরে লালন করছি। তিনি লিখেছিলেন, মিত্রা, মনে পড়ে শৈল তটে তোমাদের নিভৃত কুটির, হিমাদ্রি যেখানে তার সমুচ্চ শান্তির আসনে নিস্তব্ধ নিত্য, তুঙ্গ তার শিখরের সীমা লঙ্ঘন করিতে চায় দূরতম শূন্যের মহিমা। অরণ্য যেতেছে নেমে উপত্যকা বেয়ে, নিশ্চল সবুজ বন্যা নিবিড় নৈশব্দে রাখেছে ছায়াপুঞ্জ তার। শৈল শৃঙ্গ অন্তরালে প্রথম অরুণোদয় ঘোষণার কালে অন্তরে আনিত স্পন্দ বিশ্ব জীবনের সদ্যস্ফূর্ত চঞ্চলতা। নির্জন বনের গূঢ় আনন্দের যত ভাষাহীন বিচিত্র সংকেতে লোভিতাম হৃদয়েতে, যে বিস্ময় ধরণীয় প্রাণের আদিম সূচনায়। সহসা নাম না জানা পাখিদের চকিত পাখায় চিন্তা মোর যেত ভেসে, শুভ্র হিম রেখাঙ্কিত মহানিরুদ্দেশে। বেলা যেত, লোকালয় ভুলিত তরিত করি সুপ্তস্থিত শিথিল সমর, গিরিপাত্রে পথ গেছে বেঁকে। বোঝা বহি চলে লোক, গাড়ি ছুটে চলে থেকে থেকে, পার্বতী জনতা বিদেশি প্রাণ যাত্রার খণ্ড খণ্ড কথা মনে যায় রেখে, রেখা রেখা অসংলগ্ন ছবি যায় এঁকে। শুনি মাঝে মাঝে অদূরে ঘণ্টার ধ্বনি বাজে, কর্মের দৌত্য সে করে
প্রহরে প্রহরে প্রথম আলোর স্পর্শ লাগে, আতিথ্যের সখ্য জাগে ঘরে ঘরে। স্তরে স্তরে দ্বারের সোপানে নানা রঙা ফুলগুলি অতিথির প্রাণে গৃহিণীর যত্ন বহি প্রকৃতির লিপি নিয়ে আসে আকাশে বাতাসে। কলহাস্যে মানুষের স্নেহের বারতা, যুগ যুগান্তের মৌনে হিমাদ্রির আনে সার্থকতা। এই বইয়েই অন্য আরেক জায়গায় তিনি লিখছেন, একদিন ভোরবেলা ঘরে ঢুকতেই বললেন, ওগো গৃহিণী, তোমার সুসজ্জিত গৃহস্থালির মধ্যে কিছু বিপর্যয় ঘটাবো? নিশ্চয়ই অনায়াসে, কি করতে চান বলুন? ওই পাশের ঘরটা তো পড়েই রয়েছে, ওইখানে আমার জায়গা করে দাও। কেন বলুন তো? এ ঘরটা থেকে চারদিক ভালো দেখতে পাওয়া যায়। তা ঠিক, কিন্তু ওদিকটা পূর্ব দিক। সকাল বেলায় রোদ এসে পড়ে, সেই প্রথম আলোটি আমার বড় দরকার। দেখেছ তো আমায় শান্তিনিকেতনে, ভোরবেলা উঠে বসে থাকি কখন আমার আকাশের মিতা আসবে, আমায় আলোর ধারায় স্নান করিয়ে দেবে। কি করে এ নামের ঐক্য হলো জানি নে, আমি যে আলোর পূজারী, সূর্য উপাসক। আজ মনে পড়ে তার সেই ভোরবেলাকার শান্ত সমাহিত মূর্তি, দুটি হাত কোলের কাছে জড়ো করা। ভোরবেলার আলো গায়ে এসে পড়েছে, সামনের সমস্ত দৃশ্যপট ছাড়িয়ে অদৃশ্যে নিবদ্ধ দৃষ্টি। সেই সময় তাকে দেখবার সৌভাগ্য যাদের হয়েছে তারা নিশ্চয় অনুভব করেছেন কত দূরের মানুষ তিনি। অথচ কিছুক্ষণ পরেই দেখেছি খুকুর সঙ্গে ছড়া বলছেন আনন্দে। কত গভীর চিন্তায় মগ্ন থেকেছেন, কত লিখেছেন, অথচ সহজ সরল ভাবে প্রত্যেকের সঙ্গে তার ব্যবহার, হাস্য পরিহাস একটুও ব্যাহত হয়নি। সেই মহৎ অনন্য সাধারণ মন নিজেকে পৃথক করে সরিয়ে নিয়ে যায়নি। সকলের মধ্যে থেকেই যে সকলের ঊর্ধ্বে তিনি, সেই তার আশ্চর্য ক্ষমতার একটি নিদর্শন। মৈত্রী দেবীর বিবাহোত্তর জীবনে কবির সাথে চিঠিপত্রের যোগাযোগ ব্যাপকভাবে অব্যাহত ছিল। মৈত্রী দেবীর কাছে কবিগুরুর লেখা একটি চিঠির অংশবিশেষ। একটি অভ্যাস নিত্যই করতে হবে, যারা তোমার চারদিকে আছে তাদের প্রতি সহিষ্ণু হয়েও, প্রসন্ন হয়েও। একটি প্রফুল্লতার আলোক তোমার অন্তর থেকে যাতে বাধা না পায়, এইটি করো। তুমি আছো বলেই সংসারে একটু মাধুর্য আছে, সংসার যাত্রার কর্কশতা একটু দূর হয়েছে, এর মতো সৌভাগ্য আর কিছু নেই। চারদিককে যতই তুমি আনন্দিত করবে, ততই আনন্দ স্বরূপের আবির্ভাব তোমার মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে। নিরন্তর নিজের সঙ্গে দ্বন্দ্ব করে নিজেকে ক্লান্ত করো না। হাসি মুখে সহজ আনন্দে দিনগুলিকে অনুকূল স্রোতের নৌকার মতো ভাসিয়ে দিও। বারবার মনকে বলিয়ে নিও, আনন্দং পরমানন্দং পরম সুখং পরম তৃপ্তি। সমগ্র জীবন রবির প্রভায় এই মহীয়সী নারীর জীবন আলোময় ছিল। মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা পড়ে শেষ করব। ওমা, সেদিন হাটের ধারে মাঠের ধারে করতে গেছি খেলা, দুপুর বেলা এমন সময় এলো মেলো, কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমন ছিল ঢেকে। বললে ওরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। কালো হলো বকুল তলা, কালো চাঁপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়? আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, 7 সাগরের পারে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুকান্ত লাহিড়ী।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে। শুভ সন্ধ্যা, সকলকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি। আমি আজকে গিটারে লতা মঙ্গেশকরের গাওয়া একটি আধুনিক গানের সুর পরিবেশন করার চেষ্টা করছি। শুনছেন নাটক ছাতা, রচনা নবাঙ্কুর বারিক, আবহ অনিলাভ গাঙ্গুলি, অভিনয় নবাঙ্কুর বারিক ও পলি মিত্র। নাটক ছাতা। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিলাভ গাঙ্গুলি। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যা লোডশেডিং হয়ে গেল। এই এক ঝামেলা, কি এক সিস্টেম করে রেখেছে, বারবার গিয়ে এমার্জেন্সি সুইচ অন করো। আর অনেকদিন পরেও হলো। টর্চটা যে কোথায় রাখলাম, না তাকে তো নেই। দেখি বারান্দায় গিয়ে একবার দেখি। উফ, কি অন্ধকার। পেয়েছি পেয়েছি। মাগো, কে কে? কিরে মঞ্জুরি, কেমন ভয় পেয়েছিস?
চিনতে মানে? আরে আমি অভিক, তোর অভিক। অভি মানে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কি রে তুই? কতদিন পর। কত বছর বল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আরে আমি কি গ্রিলের বাইরে দাঁড়িয়ে থাকবো না ভেতরে আসতে বলবি? খোল, দরজা খোল। হ্যাঁ, আয় আয় আয়, ভেতরে আয় ভেতরে আয়। ভালো মেঘ করেছে, বৃষ্টিও হতে পারে। আরে আলো চলে এলো, কারেন্ট এলো। না না, আমি ইমার্জেন্সি সুইচ অন করলাম। আসলে এটা কম ওয়াটের, ঘরে সবকিছু অন থাকলে ইমার্জেন্সির ফিউজ উড়ে যাবে। এই ব্যবস্থা করেছে সোনাই। শোনাই কি? সোনাই আমার একমাত্র ছেলে, ও একটা ব্যবসা করে। ও, তা কিসের ব্যবসা? জেরক্স মেশিনের। আসলে ও বিএ পাস করে জেরক্স মেশিন সারানো শিখলো, এখনো একটা কোম্পানির জেরক্স মিস্ত্রি। তা বাবু কখন ফিরবেন? তা প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়, এক এক সময় রাত 11টাও বেজে যায়। খুব চিন্তা হয় জানিস, মেঘ দেখলে বাজ পড়ার ভয় হয় খুব। এখনো ভয় পাস বাজকে? বাপরে, সেই একবার মনে আছে কোচিং থেকে পড়ে ফিরছি আমি আর তুই, হঠাৎ একটা বাজ খুব কাছাকাছি পড়েছিল, তুই যা আঁচড় দিয়েছিলি আমায়, এখনো মনে আছে আমার। বাবা, তোর এখনো মনে আছে? হ্যাঁ, থাকবে না? উফ, সত্যি তোর এক একটা কাণ্ড আমায় এখনো মনে করিয়ে দেয়। তা এত বছর পর এখানে কি ব্যাপার? আরে অমিয় কাকার বাড়ি এসেছিলাম। আরে অমিয় কাকাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো পাড়ার মোড়ের মাথাতেই বাড়ি। হ্যাঁ, ওই অমিয় কাকার ছেলে মেয়েদের কি সব গোলমাল চলছে তাই মেটাতে। তারপর মনে পড়লো তোর কথা, তোর তো এই পাড়াতেই বিয়ে হয়েছিল, খোঁজ খবর করে চলে এলাম। দেখলাম অন্ধকারে তুই টর্চ জ্বালালি আর আমিও ভয়ে দেখালাম। হ্যাঁ, কিরকম রয়ে গেছিস। এই বস, একটু চা নিয়ে আসি। চায় চিনি দিবি না, সুগার পেশেন্ট। আচ্ছা, এটা তোর বরের ছবি? হ্যাঁ। তা কবে? তা প্রায় 8 বছর হয়ে গেল। এই বিস্কুট দেব? না না, তাহলে সংসারে তোরা দুজন, তাই তো? মা আর ছেলে? হ্যাঁ। নে চা ধর। হ্যাঁ। সোনার বাবার হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, তারপর হাসপাতালে প্রায় 5 দিন, তারপর হার্ট ফেল করে এত স্মোক করতো, কারোর বারণ শুনতো না। আমাদেরও তো প্রায় 64-65 হতে চললো, কোন দিন আমরাও চলে যাব। খুব তো আমার কথা হলো, এবার তোর কথা বল। দূর আমার কথা, সীমা বিছানায়, আমি কোনো রকমে হাঁটতে চলতে পারছি। সীমা মানে তোর ওয়াইফ? কি হয়েছে? ওই যা হয়, একটা স্ট্রোক, সেরিব্রাল, ব্যাস বিছানা। ছেলে মেয়ে? মেয়ে অপু, মানে অপর্ণা, সে চলে গেছে বহু দূরে। মানে তোর এখনো হেয়ালি স্বভাব গেল না, এই ঠিক করে বল না। কি বলি বলতো, অপু আত্মহত্যা করেছে। ওর বর, মানে আমার একমাত্র জামাই মদ্য, প্রচুর অশান্তি হতো। ওদের একমাত্র ছেলে বাবান এখন আমার কাছেই থাকে, ক্লাস 7-এ পড়ে। এই সব আর কি। কিন্তু তোর মেয়ে সুইসাইড করলো কেন? ওই অশান্তির কারণে? তা জামাই কোথায়? মেয়ে খুব অভিমানী ছিল জানিস, আমাদের কিচ্ছু জানায়নি। যেদিন মারা যায় আমাদের ফোন করে বলে তোমাদের দেখতে খুব ইচ্ছা করছে, ব্যাস
তারপর আর কোনো কথা হয়নি। পরদিন জামাই খবরটা দেয়। আমরা তো জামাইকে পুলিশে দিয়েছিলাম, পরে জেলও হয়, তারপর জামিনে ছাড়া পায়, তারপর অনেক জল ঘোলা হয়। তবে বাবানকে পেয়ে আমরা একটু শান্তি পাই। তারপরেই তো সীমার সেরিব্রাল অ্যাটাকটা হয়। আরে বাচ্চাটার কি অবস্থা! আমাদের বয়স যত বাড়ছে আমরা তত যেন বিচিত্র বিচিত্র অভিজ্ঞতার মধ্যে পড়ছি। কোথায় যে শেষ কে জানে। সোনাই আমায় সব সময় বলে, তোমায় চিন্তা করতে হবে না, তোমায় চিন্তা করতে হবে না। কিন্তু এইসব অভিজ্ঞতা বা ঘটনা আমাদের চিন্তা বাড়ায়। কতবার ছেলেটাকে বলি বিয়ে করতে, ও বিয়ে করবে না, কারণ আমার নাকি অযত্ন হবে, বউকে কি খাওয়াবে, এইসব বলে আমাকে বোঝায়। কিন্তু একবারও ভাবে না যে মাটা দিন দিন একা হয়ে যাচ্ছে, সঙ্গে সোনাইটাও। কি যে করি। হ্যাঁ, আসলে পৃথিবীতে আমরা এখন এক একটা জীবন্ত ক্যামেরা, বুঝলি? যেদিকে দেখবি সেদিকে হয় সুন্দর, না হয় কুৎসিতের ছবি। তারপর সুইচটা অফ হয়ে গেলে কিচ্ছু নেই, সবাই একা বৃত্তাকারে ঘুরে চলেছে তো চলেছে, চলেছে তো চলেছে। যাকে এসব নিয়েই তো বাঁচতে হবে। এই অভি, তুই তো খুব ভালো গান গাইতিস, একটা গান কর না। এই বয়সে গান? আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না রইল না সেই যে আমার নানা আচ্ছা বাবা, আচ্ছা থাক। এই বয়সে হয় না। আচ্ছা আচ্ছা, তোর মনে আছে তোকে আমি একটা কবিতার বই দিয়েছিলাম? কি যেন, কি যেন, হ্যাঁ হ্যাঁ, যেতে পারি কিন্তু কেন যাব। হবে বোধহয়। আমিও তো কবিতার বই টই পড়ি না, বুঝলি, আর ভালোও লাগে না। কিন্তু তুই যখন আবৃত্তি করতিস তখন খুব ভালো লাগতো। বাবা, তুই একবার বাংলা স্যারের বাড়িতে যা কাণ্ড ঘটিয়েছিলি। কোনটা? অত মনে থাকে না। আরে মনে নেই, বাংলা স্যার তোকে একটা কবিতা ধরেছিল, তুই বলতে পারিসনি। কি অবস্থা তোর! আর ওই প্রথম দেখেছিলাম, তোর কি লজ্জা! কেন, আমি কি খুব নির্লজ্জ ছিলাম না, খুব বাহাদুর ছিলি আমাদের কাছে। শুধু গল্প করতিস, এই করেছি সেই করেছি, এই দেখ না অমিয় কাকার বাড়িতে তুই ক্যাপ্টেন। কি তাই তো? না না, তা না তা না, তবে লোকে আমার কাছে পরামর্শ চায়, আমিও দিয়ে দিই, এই আর কি। তবে স্যারের যা দশা করেছিলাম মনে আছে? থাকবে না আবার? পরদিন এতখানি নস্যি পাখার ব্লেডে দিয়ে ব্যাস পালিয়ে গেলি। যেই স্যার এসে ফ্যানটা চালিয়েছে, ব্যাস আমরা হেঁটে কেসে একাকার। উফ, বাপরে বাপ, কি দুষ্টুই না তুই ছিলি। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে, সব মনে থাকে না। তা আজ তোকে পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, আমি যখন কলকাতা থেকে চলে গেলাম তুই দেখা করলি না তো? সেদিন আমার খুব জ্বর হয়েছিল। বাদ দে,
বৃষ্টি এলো। তুই কখন যাবি? এই রে, খেয়াল করিনি। মঞ্জুরি, তোর এক্সট্রা ছাতা আছে? দে না, এই অমিয় কাকার বাড়ি থেকে পেয়ে যাবি। এক্সট্রা ছাতা একটা আছে, তবে পুরনো। তবে সোনাই আমাকে কিন্তু একটা নতুন ছাতা কিনে দিয়েছে। হ্যাঁ, দেখবি? এই দেখ। বাহ, কি সুন্দর ছাতাটা। কিন্তু মশাই, আপনাকে তো ওই ছাতাটা দেব না, কারণ কোথায় হারিয়ে ফেলবি। তুই এই পুরনোটাই নিয়ে যা, কারণ হারালেও আর দুঃখ থাকবে না। পাগল নাকি? নতুনটা আমার যখন পছন্দই হয়েছে, ওটা আমি নেবই নেবো। আর তুই আমাকে আটকাতেও পারবি না। দে দে দে। নিস না, নিস না। যা, দেখ দেখ, চিরকাল তুই দুষ্টুই থেকে গেলি। জোর করে নিলাম বলে কিছু মনে করিস না, জানো। পরে আবার আসবো, অমিয় কাকার বাড়ি থেকে নিয়ে নিবি। এইভাবে তুই যদি 40 বছর আগে আমাকে জোর করে নিয়ে যেতে শুরবি, এই সাথেই শেষ হলো আমাদের আজকের লোকায়ত শান্তিনিকেতনের সান্ধ্য অনুষ্ঠান। এই প্রসঙ্গে বলি সকলকে, আপনারা যে কাজ পাঠাচ্ছেন, যেহেতু এখন আমাদের যোগাযোগ অনেক দূর এবং বহু মানুষের বড় ভালো কাজ পাচ্ছি, আমাদের যে সময়টুকুতে আমরা দিতে চাই, অনর্থক দীর্ঘায়িত না করে তার মধ্যে আমরা একটু বেছে নিচ্ছি। সকলের কাজই যাবে, কিন্তু যেদিন পাঠাবেন সেদিনই তার কাজ যাবে, এমনটি যদি না হয় তাহলে ধৈর্য ধরবেন। আরেকটি কথা বলি, আপনারা অডিও যে পাঠাচ্ছেন, সেই অডিওর সাথে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আপনার নাম এবং কোথায় আপনার বাড়ি, এবং অবশ্যই কি কাজ আপনি পাঠাচ্ছেন। আপনার গান হোক, কবিতা হোক, সেটি কি সে সম্পর্কে একটু বলে দেবেন। কেননা অনেকেই ভূমিকা রাখছেন, ভূমিকার পরে সবটুকু শুনে যদি আমাদের পাঠাতে হয়, অনেক সময় আমাদের পক্ষে সেই সময়টুকু মিলছে না। আর আগেও বলেছি, MP3 ফরম্যাটে পাঠানোর চেষ্টা করবেন। আমরা প্রথম থেকেই চেয়েছি, যেহেতু এটি আমাদের এই সময়কালীন উদ্যোগ, আপনাদের পুরনো ক্যাসেট করা, টেপ করা বা অন্য কোনোভাবে তৈরি করা ফাইলের চেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা আমাদের চ্যানেলের জন্য এই সময়ে কিছু তৈরি করে দেন। আমরা এগুলিকে সংরক্ষিত করারও চেষ্টা করছি, কারণ আমরা মনে করছি আমাদের এই উদ্যোগ সুদূর প্রসারী হতে চলেছে। আর তার কারণ আপনারা সবাই, আপনাদের সকলের সাহচর্যে, শুভেচ্ছায় আমরা যেখানে এসে পৌঁছেছি, শুরুর দিনগুলিতে আমরা এভাবে ভাবিনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল শুরু হয়ে গেল এই সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাস আস্তে আস্তে শরৎ এসে দাঁড়িয়েছে। আমরা শরৎকে আবাহন জানাবো, আমরা শিক্ষক দিবসের কথা ভাবব, আমরা যা কিছু এই বর্ষা শেষে নিয়ে আসে তারই পরে এসে যাবে আর এক উৎসবের দিন। যদিও ঘরবন্দি, তবুও বিশেষ বিশেষ দিনগুলিকে
আমরা শ্রদ্ধায় স্মরণ করে চলি। আপনারা খেয়াল রাখবেন এবং সেইভাবেই আমাদের কাছে কাজ পাঠাবেন। আপনাদের রাতটুকু আনন্দে কাটুক, কালকের কর্মের দিন ব্যস্ততায় এবং অন্য কাজে পরিপূর্ণ হয়ে থাকুক। আবার সন্ধ্যায় কথা হবে। শুভরাত্রি।